নমস্কার আমার প্রিয় শ্রোতা বন্ধুরা, অল ডে সাসপেন্সের পর্দায় আরও একবার হাজির হলাম একটি ভয়াল ভৌতিক কাহিনীর সাথে। তবে গল্পে যাওয়ার আগে আপনাদের প্রত্যেকের কাছে অনুরোধ, আপনার নাম এবং আপনি কোন জায়গা থেকে আমাদের গল্পটি শুনছেন অবশ্যই কমেন্ট করতে ভুলবেন না। আর আমাদের আগের এপিসোডে যারা যারা কমেন্ট করেছিলেন তাদের নামটি আমি এই গল্পের শেষে অ্যানাউন্স করব। তাহলে চলুন শুরু করা যাক আজকের গল্প। আজ আপনি শুনতে চলেছেন লেখিকা মৈত্রেয়ী চ্যাটার্জি বিরচিত গ্রাম বাংলার ভয়ের গল্প ডুমরিগড়ে পিকনিকে বিপদ। আজও গল্প পাঠে এবং বিশেষ কয়েকটি পুরুষ চরিত্রে আমি সুদর্শন। আজ আমার সঙ্গে একটি বিশেষ কণ্ঠে থাকছে রূপঙ্কর। শুরু হচ্ছে ডুমরিগড়ে পিকনিকে বিপদ। এই নীল, তোরা পিকনিকে যাবি বলছিলি, গেলি না তো? নীল ওরফে নীলাদ্রি অনেকক্ষণ ধরে এক মনে ল্যাপটপ খুলে কাজ করছিল। উন্মেষের কথায় বিঘ্ন ঘটায় বেজায় চটে গেল, মনটা বিক্ষিপ্ত হয়ে আছে। টিটো, রাজা, সানিকে গত দুদিনে অন্তত 30 থেকে 40 বার কল করেছে নীল, কিন্তু ওরা কেউ রিসিভ করেনি, মেসেজও দেখেনি, রিপ্লাই দেওয়া তো দূরের কথা। নীল মনে মনে গালাগাল করে বলল, শয়তানের পয়রা কোথায় গিয়ে নোঙর ফেলেছে কে জানে, আমায় না জানিয়ে নির্ঘাত আবার কোনো মেয়েকে নিয়ে লং ড্রাইভে গেছে 3টে মিলে। পই পই করে বারণ করেছি ওসব মেয়েলি ঝামেলায় না জড়াতে, কিন্তু কে কার কথা শোনে। এমনিতেই নতুন বিজনেস দাঁড় করাতে গিয়ে অনেকটা কাঠখড় পোড়াতে হয়েছে, তার উপর উটকো ঝামেলায় জড়িয়ে গেলে আরও কত খোসারাত দিতে হবে কে জানে। এসব ভেবে মেজাজ খিঁচকে ছিল নীলের। উন্মেষের কথায় তিতি বিরক্ত হয়ে বলল, দেখো মু, বোকার মতো কথা বলিস না। যাদের সাথে পিকনিকে যাব তারাই তো হাওয়া, শুধু কি তুই আর আমি গিয়ে নিজেদের মধ্যে মুখ দেখাদেখি করবো নাকি? শয়তানগুলো বলেছিল মিস্টার রহমানিয়াকে পিকনিকে নিয়ে আসার প্ল্যান করেছে, প্রচুর টাকার মালিক। ওনার সাথে এই সুযোগে একটা বড়সড় ডিল হয়ে যাবে। কাজের শেষে খানাপিনা মজ মস্তি তো আছেই, আর সেই পিকনিক স্পটটা ফাইনাল করার জন্যই ওদের সাথে মিট করতে চাইছি। অথচ একজনেরও পাত্তা নেই, আর হোয়াটসঅ্যাপে লাস্ট সিনটা পর্যন্ত অফ করে রেখে দিয়েছে। একবার দেখা হোক, ওদের একদিন কি আমার একদিন। নীল রাগে গজগজ করতে থাকে। এভাবেই আরও 2 দিন কেটে গেল। রাজা টিটোদের কোনো হদিশ পাওয়া গেল না। নীলাদ্রি চিন্তিত হয়ে বলল, কি ব্যাপার বলতো উমু, আমার মাথায় তো কিছুই ঢুকছে না। এর আগেও বহুবার না জানিয়ে ওরা এধার ওধার গেছে, কিন্তু রাতে ঠিক ডেরায় ফিরে এসেছে। ওদের ছাড়া পিকনিকও তো জমে না। উন্মেষ মাথা চুলকে বলল, একটা কাজ করলে হয় না, ওদের বাড়িতে গিয়ে হানা দি, কোনো খবর পাওয়া গেলেও যেতে পারে। আরে তোর কি মাথা খারাপ হয়ে গেছে নাকি? কি না কি বলে গেছে বাড়িতে তার ঠিক নেই, আমরা গেলে গোলমাল হয়ে যাবে। বাদ দে, কালকের দিনটা দেখি। তারপর আমার আরও কিছু পরিচিত বন্ধুমহল আছে, আমাদের বাগান বাড়িতে ওদের নিয়ে পিকনিকে যাবার প্রস্তাব দিলেই ওরা এক কথায় রাজি হয়ে যাবে। এরা সব উপর মহলের লোক। আর তুই তোর বাক্স প্যাটরা গুছিয়ে নে, বাগান বাড়িতে যাচ্ছি যখন, দিন 3 কাটিয়ে আসবক্ষণ। উন্মেষ তো এক পায়ে খাড়া। এর আগের বছর টিটো, রাজা, সানি, নীল সবাই হই হই করে বাগান বাড়িতে পিকনিকে গেছিল, কিন্তু উন্মেষের মা অসুস্থ থাকায় সেবার সে যেতে পারেনি। উন্মেষ ওদের সবার থেকে একটু আলাদা। সানি আর টিটোরা যে ওকে নিয়ে বিদ্রুপ করে উন্মেষ সেটা ভালো করেই জানে। ওর নাম নিয়ে ঠাট্টা তামাশা করে, ঠেস দিয়ে বলে কি একটা বুড়োদের মতো ব্যাকডেটেড নাম রেখেছে তার। রাজা বলেছিল এত বড় নাম উচ্চারণ করতে নাকি বিরক্ত লাগে, বরং তার নামটাকে শর্টে উমা বলেই ডাকবে। টিটো খ্যাক খ্যাক করে হাসতে হাসতে বলেছিল, আরে উমা তো মেয়েদের নাম, আমি আর সানি কিন্তু তাহলে আজ থেকে তোকে উমা ডার্লিং বলেই ডাকবো। উন্মেষের খারাপ লাগলেও চুপ করেছিল, সবার সাথে ওর ঠিক মেলে না। নীল ওর কলেজের সহপাঠী, সেই থেকেই যোগাযোগ। তবে প্রয়োজন ছাড়া নীল যে ওকে ডাকে না সেটা উন্মেষ ভালোই বোঝে। ওকে দিয়ে নীল নিজের অনেক কাজ করিয়ে নেয়। তবু নীলাদ্রি ছাড়া উন্মেষের আর তেমন কোনো বন্ধু বান্ধব নেই। মেয়েদেরও পারতপক্ষে এড়িয়ে চলে। চাকরিও জোটেনি, ফলে একদমই একা। বাড়িতে কোচিং খুলেছে, ওখান থেকে যা আয় করে।
মধ্যবিত্ত পরিবারের ছেলে। ওদিকে নীল, রাজা, টিটো, সানি সকলেই ধনী আর উচ্চবিত্ত পরিবারের সন্তান। সানিদের সাথে উন্মেষের নীলের মাধ্যমেই পরিচয় হয়েছে। নীল স্বার্থ ছাড়া না মিশলেও উন্মেষকে নিয়ে ব্যঙ্গ বিদ্রুপ কিংবা দূরছাই করে না। অন্যদের মতো অত রূঢ় ব্যবহারও নয়। তবে নিজের ক্যাটাগরির না হলেও উন্মেষকে পাত্তা দেবার পিছনে একটা গোপন কারণ আছে। একবার কিছু দুষ্কৃতী নীলুর ওপর হামলা করেছিল। উন্মেষ গোবেচারা সাধাসিধে হলেও ওর গায়ে ছিল অসীম শক্তি। পয়সার অভাবে ব্ল্যাক বেল্ট হতে পারেনি, তবে যতটুকু শিখেছিল তা প্রয়োগ করেই সব কটাকে ঘায়েল করেছিল। তারপর থেকে নীলকে মনে মনে সমীহ করে, যদিও সবার সামনে তা প্রকাশ করে না। উন্মেষকে জোর করে খারাপ পথে নিয়ে যেতে চেয়েছিল সানিয়া টিটোরা, কিন্তু নীলাদ্রি ওকে আড়াল করে রেখেছে। তারপর থেকে অবশ্যই সেই চেষ্টা ওরা আর করেনি। তবে ওরা খারাপ হোক বা ভালো হোক, ওদের কাউকেই হারাতে চায় না উন্মেষ। অন্তত ওরা একাকিত্ব তো কেটেছে, তাই যেমনভাবেই হোক বন্ধুত্বটা টিকিয়ে রেখেছে। যাই হোক, আরও একটা দিন পার হয়ে গেল। সানিদের আসার কোনো নামগন্ধ নেই দেখে নীল আর অপেক্ষা করেনি। পরের দিন ব্যাগ গুছিয়ে বন্ধু বান্ধবদের সাথে নিয়ে বেরিয়ে পড়ল। উন্মেষও গেল হৈ হৈ করে। তবে নীলের পরিচিত ওপরতলার বন্ধুদের প্রত্যেকের চোখে মুখে প্রচণ্ড অহংকার এবং তার সঙ্গে নিষ্ঠুরতার ছাপ লক্ষ্য করেছে উন্মেষ। দেখলেই মনে হয় পাক্কা শয়তানের দল। তবে ওদের মধ্যে অজিতেশকে উন্মেষ আগেও কয়েকবার দেখেছে। অজিতেশ তবুও প্রথম থেকে না চেনার ভান করেছিল, তাই যেচে কথা না বলাই সমীচীন মনে করে উন্মেষ চুপচাপ গাড়ির জানলা দিয়ে বাইরের দৃশ্য দেখতে ব্যস্ত ছিল। নীলের শক্তিগড়ে জরুরি কাজ ছিল, তাই প্রথমে শক্তিগড় যাওয়া হলো। নীল নিজেই ড্রাইভ করে নিয়ে গেল। তবে উন্মেষের মনে কি চলছে তা আঁচ করেছিল নীল। শক্তিগড়ে ঢুকে একপাশে গাড়ি পার্ক করে সবাইকে নেমে আসতে বলল, কিন্তু উন্মেষ ছাড়া আর কেউ নামল না। নীল নিজে গাড়ি থেকে নেমে পাশে মিষ্টির দোকানে চলে গেল। একটা লোক দোকানের বাইরে ওর জন্য অপেক্ষা করছিল। তার হাতে একটা সাদা রঙের লম্বা লেফাফা ধরিয়ে দিয়ে নীল বলল, ওসমান সাহেবকে দে দেনা। লোকটি মাথা নেড়ে খাম নিয়ে চলে গেল। এরপর গাড়িতে এসে উন্মেষের সাথে বাকিদের পরিচয় করিয়ে দিয়ে বলল, সো সরি, তোমাদের সাথে আলাপ করানো হয়নি। মিট মাই ফ্রেন্ড উন্মেষ চৌধুরী। তারপর ওদের দেখিয়ে উন্মেষকে বলল, এরা আমার বিজনেস পার্টনার বিক্রম সাক্সেনা অ্যান্ড অর্জুন সিং। আর অজিতেশকে তুই তো আগেই দেখেছিস, ও আমার অবভিয়াসলি ম্যানেজার কাম প্রিয় বন্ধু। নীলের ব্যবসা এখন রমরমিয়ে চলছে। সব সময় জরুরি ফোন কল আসে, লেনদেনের কথাবার্তা হয়। কিছু উড়ো ফোনও আসে, কারা যেন থ্রেটনিং করে। নীলও পাল্টা হুমকি দেয়। উন্মেষের মাঝে মাঝে খটকা লাগে, চিন্তা হয় নীলের ব্যবসাটা আদৌ বৈধ তো নাকি 2 নম্বরই। তবে সাহস করে কিছু বলতে পারে না, বন্ধুত্ব হারানোর ভয়ে। অর্জুন সিং বিক্রম সাক্সেনা প্রথমে গাড়ি থেকে নামতে চাইল না। অজিতেশকে বলল, अजीत तुम जाओ, गड्डी से उतरना ठीक नहीं होगा, सेफ्टी की बात है। আরে চিন্তার কিছু নেই, তোমাদের এ তল্লাটা কেউ চিনবে না, নেমে এসো। নীলের আবেদনে দোনামোনা করতে করতে নেমে এলো ওরা। উন্মেষের সাথে পরিচয় পর্ব মিটে যাওয়ার পর লোকগুলো নিজেদের মধ্যে কথা বলছিল। ওরা উন্মেষকে বিশেষ পাত্তাই দিল না, তবে ওদের সব কথাই কানে আসছিল ওর। কথাবার্তা শুনলেই বোঝা যায় ভদ্রতার লেশ মাত্র নেই ওদের মধ্যে। সর্বক্ষণ পান মশলা খাচ্ছে আর যেখানে সেখানে থুতু ফেলছে। উন্মেষের গা ঘিন ঘিন করে ওঠে। ওদের আচার আচরণও ঠিক সুবিধের নয়। কার সাথে যেন ফোনে কথা বলছে, প্রত্যেকেরই মুখে শুধু খিস্তি খেউর আর অপহরণ খুন জখমের কথা।
উন্মেষের দম বন্ধ লাগছিল। মনে মনে বলল, এদের চেয়ে সানি, টিটো, রাজা অনেক ভালো ছিল। কি যে হলো ওদের। এদিকে মিষ্টির দোকানে ঢোকার পর থেকেই একটা বিষয় লক্ষ্য করল উন্মেষ। একটা কম বয়সী ছেলে ওদের গাড়ি থেকে নেমে দোকানে আসা পর্যন্ত কেমন যেন অদ্ভুত দৃষ্টিতে তাকিয়ে আছে। তার চোখের যেন পলক পড়ছে না। কাউকে দেখে খুব চেনা মনে হলে যেমন প্রতিক্রিয়া হয়, ঠিক তেমনভাবেই চেয়ে চেয়ে দেখছে। বিশেষ করে নীল ও তার 3 বন্ধুর দিকে যেন বারবার তাকাচ্ছে। ছেলেটির পরনের পোশাক শতছিন্ন, জামার ফাঁক ফোকর দিয়ে বুকের হাড় পাঁজর বেরিয়ে আসা চেহারাটা অনায়াসেই দেখা যায়। মাথার ঝাঁকড়া চুলে খড়কুটো মাটি লেগে আছে। ঠোঁটের কোণে একটা গাঢ় কালচে কোনো পদার্থ যেন শুকিয়ে লেপ্টে আছে। তার চোখে বেশিক্ষণ তাকিয়ে থাকা যায় না। কেমন যেন ঠান্ডা নিষ্প্রাণ একটা চাহনি। উন্মেষের গায়ে কাঁটা দিয়ে ওঠে। ছেলেটিকে খুঁটিয়ে খুঁটিয়ে দেখছিল উন্মেষ। কণ্ঠার হাড় বেরিয়ে গলার কাছটা ভিতরে ঢুকে আছে। অদ্ভুত লাগলেও বেশ মায়াও হলো। ছেলেটা হয়তো ক্ষুধার্ত। অনাদরে অবহেলায় চোখে মুখের চেহারা অমন ভয়ানক হয়ে গেছে। ছেলেটির হাতে 20 টাকা গুঁজে দিয়ে উন্মেষ বলল, এই নে, কিছু কিনে খাস। আমার কাছে খুব বেশি টাকা নেই রে। ছেলেটি খুশি হলো কিনা বোঝা গেল না, তবে টাকাটা নিয়ে উন্মেষের দিকে শান্ত চোখে তাকিয়ে রইল। সেই চাহনির মধ্যে একটা আবেদন ছিল। মনে হলো যেন কিছু একটা বলতে চাইছে। উন্মেষ জিজ্ঞেস করবে কিনা ভাবছে, এমন সময় নীল তাড়া দিল, বলল, তাড়াতাড়ি খেয়ে নে, বেশি দেরি হলে ডুমরিগড় পৌঁছতে সন্ধে হয়ে যাবে। ওদিকটা গ্রাম্য এলাকা, হঠাৎ লোডশেডিং হয়ে গেলে ঝামেলায় পড়ে যাব। একসময় তো ওই দিকটা প্রত্যন্ত গ্রাম অঞ্চল ছিল, এখন অবশ্য অনেক উন্নতি হয়েছে, তবু বলা যায় না। আমাদের বাড়িটা খোদ গ্রামের ভিতরে, একসময় গরুর গাড়ি চলত। নীলের কথা শুনে ল্যাংচা, কচুরি ইত্যাদি খেয়ে সবাই আবার গাড়িতে উঠে বসল। নীল গাড়ি চালাতে ব্যস্ত। অর্জুন আর অজিতেশরা পরস্পরকে কি একটা কারণে বিশ্রী গালাগাল করতে ব্যস্ত। অগত্যা নিজের মোবাইলটা খুলে বসল উন্মেষ। সানির হোয়াটসঅ্যাপে মেসেজ পাঠালো, আমি নীলুর সাথে ওদের বাগান বাড়িতে যাচ্ছি। তোর এখন কোথায়? কোনো খবর নেই কেন? শোন, নীলুর সাথে আরো কয়েকজন যাচ্ছে। মেসেজ দেখা মাত্র টিটো আর রাজাকে নিয়ে চলে আয়। মেসেজ ডেলিভার্ড হলো বটে, তবে সানি অনলাইনে নেই। একটা মাত্র ব্লুটিক হয়ে রয়েছে। যাদের ফোন 24 ঘন্টা খোলা থাকে, রাত 3টেতেও অনলাইনে দেখা যায়, তাদের ফোন ক্রমাগত 4 দিন ধরে বন্ধ থাকার তো কোনো কথা নয়। উন্মেষের কপালে চিন্তার ভাঁজ ফুটে উঠল। ঘণ্টা 2-এর মাথায় গাড়িটা যখন ডুমরিগড়ের মোড়ে গিয়ে থামল, তখন দিনের আলো ফুরিয়ে এসেছে। পড়ন্ত বিকেলের মায়াবী আলো ছড়িয়ে পড়েছে আকাশে। অত্যন্ত মনোরম দৃশ্য। একে একে গাড়ি থেকে নেমে এলো অর্জুন সাক্সেনা, অজিতেশ সিংহ রায় আর স্যামুয়েল ডিসোজা। সবার শেষে নামল উন্মেষ। বিশাল বাগান বাড়ি। গ্রামাঞ্চল বলে এদিকটায় ভালোই ঠান্ডা আছে। হর্নের শব্দ শুনে কেয়ারটেকার এসে লোহার ফটক খুলে সেলাম জানালো। নীল গাড়ি বারান্দার নিচে গাড়ি রেখে কেয়ারটেকারকে বলল, মনিলাল, লাগেজগুলো রুমে রেখে চা কফি নিয়ে এসো, বেজায় ঠান্ডা লাগছে। জি হুজুর। মনিলাল জি হুজুর বলে লাগেজ নিয়ে চলে গেল। উন্মেষ হাঁ করে চেয়ে দেখছিল বাড়িটাকে। কি অসম্ভব নিস্তব্ধ অন্ধকারে ঢাকা। বিশাল বাগান। বাকিরা নীলের সাথে রুমে চলে গেল। একা বাগানে দাঁড়িয়ে আশেপাশের গ্রাম্য সৌন্দর্য উপভোগ করছিল উন্মেষ। ছোট বড় মাটির বাড়ি, পাকা বাড়ি, দালান কোঠা, মন্দিরের চাতাল, অশ্বত্থ পাকুড়ে ঢাকা নির্জন পুকুরঘাট, সঙ্গে বাঁশ ঝাড়, আম বাগান, এইসব দেখে
চোখ জুড়িয়ে গেল উন্মেষের। আগামী পরশু পিকনিক, পরদিন ঘরে ফেরার পালা। তার আগেই গ্রামটা ঘুরে দেখার পরিকল্পনা করেছে নীল। একান্তে বাগানে বসে এইসব কথাই ভাবছিল উন্মেষ। হঠাৎ লোহার ফটকে ঢং করে একটা শব্দ হলো। মণিলাল এখন রান্নাঘরে, তাই উন্মেষ কৌতূহলবশত এগিয়ে গেল। ফটকে তালা দেয়নি মণিলাল, ভেজিয়ে রেখে চলে গেছে। উন্মেষ লোহার আগল খুলে উঁকি মেরে যা দেখল, তাতে মনে হলো এখনই বুঝি মাথা ঘুরে পড়ে যাবে। সেই ঝাঁকড়া চুলের ছেলেটা গেটের বাইরে দাঁড়িয়ে আছে, হাতে একটা রক্ত মাখা কুকরি নিয়ে। নিষ্প্রাণ চোখ দুটো যেন জীবন্ত হয়ে ভাঁটার মতো জ্বলছে। ভয়ে হাত পা ঠান্ডা হয়ে গেল উন্মেষের। অস্ফুটে বলল, ছেলেটা কেন হঠাৎ এমন মানকি হয়ে উঠেছে? কুকরিতে কিসের রক্ত? তাছাড়া এখানে এলো কিভাবে? ও জানলো কি করে যে আমি বাড়িতে এসেছি? ওর সাথে তো সেই শক্তিঘরের মিষ্টির দোকানে দেখা হয়েছিল। ছেলেটি এখানে কেন এসেছে? কি চায়? উন্মেষ কিছুই ভেবে পেল না। ছেলেটির চোখ আবার জ্বলে উঠল, চোখ থেকে হিংসার আগুন ঠিকরে বেরিয়ে আসছে। উন্মেষ আতঙ্কে ঢোক গিলে বলল, তুই 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 এখানে কি করে এলি? তুই কেন এসেছিস? তুই তোর হাতে কুকরি কেন? ছেলেটি সাপের মতো হিস হিসে কণ্ঠে বলে উঠল, এখান থেকে চলে যাও বাবু, জায়গাটা মোটেও ভালো নয় গো, মোটেও ভালো নয়। এই বলে ছেলেটি কুয়াশায় মিলিয়ে গেল। হতভম্ব হয়ে ছেলেটি চলে যাওয়ার পথের দিকে তাকিয়ে রইল উন্মেষ। এমন সময় হঠাৎ মোবাইলে কয়েকটা মেসেজ ঢোকার শব্দ হলো। চটকা ভাঙল উন্মেষে। মেসেজগুলো পড়ে দেখার ইচ্ছে হলো না উন্মেষের আর। রাতে শুয়ে পড়ে দেখবে ভেবে মোবাইলটা বন্ধ করে দিল সে। ঠিক সেই মুহূর্তেই মণিলালের গলা ভেসে এলো, বাবুজি, আপনি এখানে? আরে ঘুরে আসেন, চা খাবেন তো? সাথে টিফিন ভি আছে, খেয়ে নিন, আসুন। উন্মেষের মনটা চা চা করছিল অনেকক্ষণ ধরে। ছেলেটাকে দেখে নেশাটা উড়ে গেছিল। এই মুহূর্তে মণিলালের ডাক পেয়ে তড়িঘড়ি দোতলায় উঠে গেল। রাতের খাবারটা বেশ গুরুপাক হয়ে গেছে, তাই বারান্দায় পায়চারি করছিল নীল। একটা রাতচড়া পাখি ডানা ঝাপটে ট্যাঁ ট্যাঁ করে উড়ে গেল। প্যাঁচার হুপ হুপ শব্দ কানে আসছে। শীতকালে ঝিঁঝি পোকার ডাক খুব কম শোনা যায়, কিন্তু অন্ধকারের একটা নিজস্ব শব্দ থাকে। গ্রামে এলে তা ভালোভাবেই টের পায় নীল। খানিকক্ষণ হেঁটে বারান্দায় দাঁড়িয়ে আকাশ দেখছিল সে। হঠাৎ সামনের গাছের দিকে চোখটা চলে গেল। গোল গোল কাঁচের গুলির মতো দুটো সবুজ চোখ যেন জলজল করছে। দেখলে মনে হবে বিড়ালের চোখ, কিন্তু অত উঁচু মগডালে বিড়াল উঠবে কি করে? তাহলে ওটা কার চোখ? নীলের ভীষণ খটকা লাগলো। কিছু বুঝে ওঠার আগে আচমকা একটা মাথায় টোকা উড়ে এসে ঠক করে নীলের পায়ের কাছে পড়ে গেল। টোকার একপাশ থেকে বাঁশের চোঁচ এমনভাবে বেরিয়ে আছে, একটু হলেই পায়ের পাতায় বিঁধে যেতে পারত। কি বিশ্রী পচা আষ্টি গন্ধ আসছে সেই টোকাটার গা থেকে। গাটা ঘিন ঘিন করে ওঠে। মোবাইলের আলো ফেলে বাঁশের চটায় তৈরি সেই টোকাটাকে রাগে লাথি মেরে এক কোণে ঠেলে দিল নীল। যত সব। তারপর সামনের গাছগুলোর দিকে আলো ফেলে চেঁচিয়ে বলে উঠল, এই কোথাকার কোন শয়তানের বাচ্চা, কার এত সাহস? কিন্তু চেঁচানোই সার হলো।
কাউকে দেখা গেল না। অনেক রাত হয়ে গেছিল, তাই নীল ঘরে চলে গেল। ক্লান্ত থাকায় শোয়ার সাথে সাথেই ঘুম এসে গেল। গোটা বাড়িটা ঘুমিয়ে আছে। অর্জুন সিং, বিক্রম সাক্সেনা নীলের পাশের ঘরে একসাথে শুয়েছে। অজিতেশ আর উন্মেষের ঘরটা আলাদা। পরস্পরের মুখ চেনা হলেও সম্পর্কটা ভালো নয়। ওদিকে নীল কতক্ষণ ঘুমিয়েছে সে খেয়াল ছিল না। এমন সময় রাতের নিস্তব্ধতা ফুঁড়ে বাগান বাড়ির গ্র্যান্ডফাদার ক্লকে ঢং ঢং করে রাত 3টে বাজল। সেই শব্দে ঘুম ভেঙে গেল নীলের। ধর্মড় করে বিছানায় উঠে বসল। ঘরের ভিতর যেন কারোর চলাফেরা আর ভারী শ্বাস প্রশ্বাসের শব্দ হচ্ছে। কারোর চাপা কান্নার শব্দ ভেসে আসছে। ফিসফিস করে কেউ কিছু বলছে, কিন্তু কি যে বলছে তা বোঝা যাচ্ছে না। দমটা বন্ধ লাগছে। দেহে একটা চাপ অনুভব করল নীল। মনে হলো কেউ ওর বুকের ওপর চেপে বসে আছে। ধরফর করে উঠতে গিয়েও শুয়ে পড়ল নীল। বুকের ওপর চাপটা ক্রমশই বাড়ছে। কারো ঠান্ডা নিঃশ্বাস অনুভব করছে সে। অথচ কাউকে দেখা যাচ্ছে না। ভারী কম্বলটা অপেক্ষাকৃত পাতলা ব্ল্যাঙ্কেটের উপর থেকে ফেলে দিল নীল। ভাবল বুকের ওপর কম্বলের ভার বোধ হয় বেশি হয়ে গেছে, কিন্তু তাতেও কোনো সুরাহা হলো না। চাপটা ক্রমশই বাড়তে লাগলো। একসময় আর সহ্য করতে না পেরে লেপ কম্বল সরিয়ে বিছানা থেকে নেমে এলো। কিন্তু প্রতিবারই সেই একই কাণ্ড। ঘরে কেউ নেই, অথচ বিছানায় শুলেই বুকে চাপটা লাগছে। তৃতীয়বারও ওই একই ঘটনার পুনরাবৃত্তি হল। নীল অস্ফুটে বলে উঠল, তবে কি অতিলৌকিক কিছু ঘটছে আমার সাথে? নাকি গ্যাস ফর্ম করেছে, কিংবা হার্টের সমস্যা হলো? এর আগেও বহুবার এই বাগান বাড়িতে এসেছি, কিন্তু এমন অদ্ভুত ঘটনার তো ঘটেনি। এবার সত্যি সত্যি ভয় পেল নীল। বেড সুইচটা জ্বালাতে গেল, কিন্তু হাতের কাছে খুঁজে পেল না। অথচ সুইচটা খাটের ছত্রিতে ঝুলছিল। ও নিজে হাতে অফ করেছে, সেটা ভালোই মনে আছে। আর কিছু না ঘটলেও চিন্তা ভাবনায় বাকি সময়টুকু জেগেই কাটিয়ে দিল। ঘুম আর এলো না। বারবার সানি, টিটো আর রাজার কথা মনে পড়ে যাচ্ছে। ছেলেগুলোর যে কি হলো ভেবে কুলকিনারা খুঁজে পেল না। নীলের বেশ ভয় ভয় লাগে। আপন মনেই বলে ওঠে, কোনো বিপদে পড়েনি তো ওরা? অন্যান্যবার না বলে উধাও হলেও তো রাতের মধ্যেই ফিরে আসে, আর নয়তো মেসেজ করে কোনো জায়গার নাম বলে চমকে দেয়। আর তারা কিনা গত 4 দিন ধরে বেপাত্তা। পই পই করে বারণ করেছিলাম কোনো ঝামেলায় না জড়াতে, বিশেষ করে মেয়েদের নিয়ে কোথাও না যেতে। কথাই শোনে না ওরা। বাড়ি ফিরে সোর্স লাগিয়ে খোঁজ খবর চালাতে হবে দেখছি। ওদের বাড়ি থেকেও নিশ্চয়ই তল্লাশি করছে, তবে এখনও ওদের বাড়ি থেকে কোনো ফোন কল এলো না কেন সেটাই তো আশ্চর্য লাগছে। নিশ্চয়ই বাড়িতে জানিয়ে গেছে, অথচ আমাকে বলে যায়নি। হ্যাঁ, এবার তাই হবে হয়তো। হ্যালো, হ্যাঁ বলছি সানি, ওরা তোমাদের এখানে গেছে? কয়েকটা জায়গায় ফোন করে খবর নিয়ে গভীর চিন্তায় ডুবে গেল নীল। হ্যালো सक्सेना जी, सनी, हाँ सनी, हाँ वो लोग आपके पास है क्या? ভোরের আলো ফুটে গেল কিছুক্ষণের মধ্যেই। খানিকক্ষণ চোখ বুজে শুয়ে থাকার পর
গ্রাম দেখাতে নিয়ে গেল সকলকে। বেরোবার সময় মণিলালকে বলে গেল, মণিলাল, আগামীকাল আমরা বনভোজন করব। বাগানের দক্ষিণ দিকটা ভালোভাবে পরিষ্কার করে রেখো, কেমন? जरूर साहब, बिल्कुल साफ हो जाएगा, कोई बात नहीं। গাড়ি নিয়ে গ্রাম দেখতে বেরিয়েছিল ওরা। নীলের মনটা উচাটনে রয়েছে রাজাদের চিন্তায়। মনটা হালকা করতে গাড়ি থেকে নেমে একটা ঘাটের ধারে বসে পিকনিকে কি কি আইটেম থাকবে সেই প্ল্যান করছিল। উন্মেষ ঘুরতে ঘুরতে একটু পিছিয়ে পড়েছিল। ঝোপঝাড় ঠেলে যেতে যেতে গাছপালার আড়ালে একটা জরাজীর্ণ মাটির কুটির দেখে অবাক হয়ে যায় সে। সেদিকে এগিয়ে যায়। ঝুপসি গাছে ভরা জায়গাটা দিনের বেলাতেও অন্ধকারে ঢেকে আছে। মাটির বাড়িটা পরিত্যক্ত, দেখলেই বোঝা যায় বহুদিন কেউ বাস করেনি। এমন সময় ঘরের ভিতর থেকে হুড়কো খোলার কেঠো আওয়াজে চমকে ওঠে উন্মেষ। একটা আবছা অবয়ব দরজার সামনে দাঁড়িয়ে আছে। অবয়বটা ধীরে ধীরে স্পষ্ট হলো। হাতে কুঁকড়ি নিয়ে দাঁড়িয়ে আছে ঝাঁকড়া চুলের সেই ছেলেটা। চোখ দুটো জ্বলে উঠে আবার আবার দপ করে নিভে গেল। হেসে কণ্ঠে বলল, এখনো গেলি না বাবু, চলে যা, চলে যা এখান থেকে। ও বাড়ি ভালো নয়, যাদের সাথে এসেছিস তারা কেউ ভালো নয়। ওরা তোকে বিপদে ফেলে দেবে। চলে যা, চলে যা। পরিত্যক্ত বাড়ি থেকে ছেলেটিকে বেরোতে দেখে এমনিতেই হকচকিয়ে গেছিল উন্মেষ। তার উপর ওর কথাগুলো শুনে একবার চমকে উঠল। ছেলেটা বারবার সাবধান করছে, তার মানে ছেলেটা নিশ্চয়ই ওদেরকে চেনে। কিন্তু কিসের বিপদ? ওরা কেন বিপদে ফেলে দেবে? তার উত্তরটা পাওয়া গেল না। ছেলেটা যেমন হঠাৎ করে বেরিয়ে এসেছিল তেমনি চমকে দিয়ে ঘরের অন্ধকারে যেন হারিয়ে গেল। দরজাটা খোলাই ছিল। উন্মেষ সবেমাত্র দাওয়ায় উঠে ঘরে পা দিতে যাবে এমন সময় নীল আর অজিতেশের গলা শুনতে পেল। অজিত বলছে, আরে এইদিকেই তো যেতে দেখলাম। আরে তোর বন্ধুটা সালা 1 নম্বরের আয় থাম অজিত, ওর গায়ে যা জোর আছে তোর তা ছিটে ফোটাও নেই। একবার খেপে গেলে মেরে তোর থোবড়া পাল্টে দিতে পারে। ওর শক্তি আর সাহসকে আমি সমীহ করি। তাছাড়া ও বিশ্বাসীও বটে। ওর মতো ছেলের দরকার আমাদের দলে। মাল পাচারের কাজে লাগিয়ে দিলে কেমন হয় বল? বেচারার আর্থিক অবস্থাও খারাপ, ভালো টাকা পাবে আমাদের হয়ে কাজ করলে। ওর গরিবই ঘুচে যাবে। আজই ওকে প্রস্তাবটা দেব ভাবছি। অজিতেশ বলল, আর ভাবতে হবে না, দিয়েই দে, দিয়েই দে। কিন্তু মালটা যদি রাজি না হয়, ও তো আবার সালা সতী সাবিত্রী রে। রাজি হবে না মানে? ওর বাপ রাজি হবে। ব্রাউন সুগারের প্যাকেট, হেরোইন পাচারের কাজ ঠিকমতো করতে পারলে কাঁড়ি কাঁড়ি টাকা জমাতে পারবে, যা ওর 14 পুরুষের কেউ কখনো দেখেনি সালা। আর সত্যি যদি সতীপনা করে থাকে ওকে আর বাঁচিয়ে রাখা যাবে না। আমি অত কাঁচা কাজ করি না রে অজিত, ভেবে চিন্তেই ওগোই। এমনি এমনি ওকে সাথে নিয়ে এসেছি নাকি? মাইরি, তোমার জবাব নেই গুরু। কিন্তু লাশ যদি ফেলতেই হয় তাহলে ঠিকানাটা লাগাবো কোথায়? সেসব তোকে ভাবতে হবে না। এই গ্রামের আনাজ কানাজ আমার চেনা, তাই ও নিয়ে ভাবি না। দরকার হলে গ্রামের বাইরে কোথাও লাশটা পাচার করে দেব, বুঝলি? উন্মেষ কান পেতে শুনছিল ওদের কথাবার্তা। গাছপালার আড়ালে ঢাকা পড়ে গেছে, তাই ওরা দেখতে পায়নি। উন্মেষকে খুঁজতে খুঁজতে এদিকে চলে এসেছিল ওরা। ওদের সমস্ত কথাবার্তা শুনে হাত পা সেঁধিয়ে গেল পেটের ভিতরে।
নীল যখন নিজে থেকেই পিকনিকে যাবার প্রস্তাব দিল তখন খুব খুশি হয়েছিল উন্মেষ, কিন্তু নিয়ে আসার আসল উদ্দেশ্যটা এবারে স্পষ্ট হল। ছেলেটার সাবধান বাণী মনে পড়ে গেল, কিন্তু ছেলেটা এত কথা জানল কি করে? সেটাই এখন রহস্য। এখনই এখান থেকে পালিয়ে যেতে ইচ্ছে হলো উন্মেষের, কিন্তু উপায় নেই। মানি পার্স নিয়ে বেরোয়নি সে, ব্যাগের ভিতর রয়ে গেছে, অচেনা জায়গা। এখান থেকে পালানো অত সহজ হবে না, তা ভালো করেই জানে সে। ওদের একবার সন্দেহ হলে চারদিকে লোক লাগিয়ে দেবে, আর পালাতে গেলে ঠিক ধরা পড়ে যাবে কারোর না কারোর হাতে। বরং এটা বিশ্বাস করানো সহজ হবে যে ও ঘুরতে ঘুরতে গভীর জঙ্গলে চলে গেছিল, অনেক কষ্টে রাস্তা খুঁজে এসেছে। তাই ৭-৫ ভেবে উন্মেষ মনে মনে ঠিক করল, আগামীকাল পিকনিকের পর সবাই যখন নেশায় বুঁদ হয়ে থাকবে তখন সে পালিয়ে যাবে। ওদিকে নীল আর অজিতেশ ওকে খুঁজে না পেয়ে অশ্রাব্য ভাষায় গালিগালাজ করতে করতে চলে যায়। উন্মেষ ইচ্ছে করেই ধরা দিল না। সারা দিন ঘুরে বেড়াবার আছিলায় ওদের থেকে দূরে সরে থাকতে পারলে প্রস্তাব দেবার সুযোগটা ওরা পাবে না। তাছাড়া আজও সন্ধ্যায় ওরা ড্রিঙ্কস করার পরিকল্পনা করছে। সে সময় বাগান বাড়িতে ফিরে ওদের নেশাটাকে আরও চড়িয়ে দিতে পারলেই আরও সব প্রসঙ্গ তোলার সুযোগ পাবে না। এই ভেবে উন্মেষ সারাদিন জঙ্গলেই লুকিয়ে রইল। সন্ধ্যায় বাড়ি যেতেই নিচ থেকে হইহল্লা, কাঁচের গ্লাস, চামচ, প্লেটের টুংটাং শব্দ শুনতে পেল উন্মেষ। ওপরে উঠে দেখল সবাই নেশার ঘরে ভুলভাল বকছে। কি যে আবোল তাবোল বকছে তা বোঝা গেল না। নীল ওকে দেখেই নেশার ঘরেও তেলে বেগুনে জ্বলে উঠল। উন্মেষ পথ হারাবার কথা বলে তখনকার মতো শান্ত করল ওকে, সঙ্গে নিজেও এক পেগ নিয়ে বসল নেশার ভান করে। নীল খুশি হলো এতে। তবে রাতে শুতে যাবার সময় নেশায় বুঁদ নীল আফসোস করে বলছিল, না 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 না, উন্মেষ মালটাকে আজ আর কিছুই বলা হলো না রে অজিত। নেশাটা বড্ড চড়ে গেছিল আজ। তবে তবে কাল পিকনিকের সময় বলে দেব, তারপর তেমন বুঝলে খালাস। সকাল থেকে বনভোজনের তোড়জোড় শুরু হয়ে গেছে। দুটো সন্ডা মার্কার লোককে কোত্থেকে যেন জোগাড় করে এনেছে অজিতেশ। দলেরই লোক নিশ্চয়ই। গেটের বাইরে মনিলালের বদলে ওই দুটো লোককে দাঁড়িয়ে থাকতে দেখা গেল। গ্রামে কেউ বনভোজন করলে নাকি স্থানীয় লোক এসে উৎপাত করে, তাই এই ব্যবস্থা। তবে লোকগুলোকে নীল বা অজিতেশ যে শুধু ওই কারণে পাহারা দিতে ডাকেনি, এর পেছনে অন্য কোনো কারণ আছে, তা উন্মেষ ভালোই টের পেল। তাকে এ বাড়িতে আটকে রাখার ব্যবস্থা পাকা করে ফেলেছে নীল। এবার ওই পাহারাদারদের নজর এড়িয়ে সে পালাবে কি করে? চিন্তায় ভাবনায় মাথায় আকাশ ভেঙে পড়ল উন্মেষের। ভয়ে হাত পা কাঁপতে লাগল। পিকনিকের কোনো আনন্দই ছিল না ওর মনে। গত রাত থেকেই ও নজরবন্দি হয়ে আছে। নীল নেশার ঘরে থাকলেও সারা রাত জেগে পাহারায় ছিল। উন্মেষ তা ভালোই জানে। খেতে বসার কোনো ইচ্ছে ছিল না তার। সবাই বাগানে বসে হই হুল্লোড় করছে, এদিকে বারান্দায় বসে মৃত্যুর প্রহর গুনছে উন্মেষ। মোবাইলটা খুলে শেষবারের মতো ছোট বোন আর মা বাবার মুখটা দেখে নিল। ওর পক্ষে নীলের অবৈধ ব্যবসায় যুক্ত হওয়া কোনো মতেই সম্ভব নয়। সুতরাং মৃত্যু যে অবধারিত তা বলাই বাহুল্য।
ফোনের হোয়াটসঅ্যাপে কতগুলো মেসেজ এসে পড়ে আছে। দেখা হয়নি। মেসেজগুলো খুলে দেখল। এখানে আসার পর প্রথম রাত্রে একটা আননোন কন্ট্যাক্ট থেকে কয়েকটা আনরিড মেসেজ এসে পড়ে আছে। সেগুলো খুলে দেখতেই উন্মেষের চোখের সামনেটা অন্ধকার হয়ে গেল। বন বন করে তার মাথা ঘুরছে। একসময় গো গো করতে করতে মেঝেতে লুটিয়ে পড়ে গেল। ওদিকে লাঞ্চ টাইম হয়ে গেছে। একটু পরেই খাবার দাবার চলে এলো। সকলে পাত পেড়ে বসলো বাগানের দক্ষিণ কোণে। খেতে বসার সময় উন্মেষের কথা মনে পড়ল ওদের। অজিতেশ বলল, কি রে, এ অকাট মুখটা কোথায়? দেখতে পাচ্ছি না তো মালটাকে। বিক্রম বলল, पंछी उड़ गया क्या? নীল বলল, না পালাবে কেন? আমি তো এখনো ওকে আসল কথাটা বলিনি। ও তো এখনো কিছুই জানে না। দেখ গে যা, ওপরে নিজের ঘরে বসে হয়তো মালা জপছে। ধোয়া তুলসী পাতা কিনা। सही बोला अजीत, इसके अलावा उसे और आता भी क्या? নীলের খটকা লাগছিল। সতর্ক দৃষ্টিতে চারপাশে চোখ বুলিয়ে বলল, চল একবার উপরে গিয়ে দেখে আসি কিছু আবার গড়বড় হলো কিনা। কিন্তু ওরা যাবার আগেই মতিলাল উন্মেষকে ধরে ধরে নিয়ে এসে একটা বেতের চেয়ারে বসিয়ে দিয়ে বলল, आराम से बैठिए बाबूजी, बहुत चोट लगा है। উন্মেষ মাথা নিচু করে বসেছিল। কপালের একদিকটা ফুলে ঢোল হয়ে গেছে। সবাই চোখ কুঁচকে দেখছিল ওকে। নীল উন্মেষের দিকে কটমট করে তাকিয়ে জিজ্ঞেস করল, আরে ওপরে এতক্ষণ একা একা কি করছিলি তুই? আমরা সবাই নিচে রয়েছি আর তুই ওপরে একা? আর কপালে চোট লাগলো কি করে? উন্মেষ কোনো উত্তর দিল না। তার ঘৃণা করছে ওদের সাথে কথা বলতে। ও চুপ করে আছে দেখে মণিলাল বলল, बाबूजी को चक्कर आया था, मिट्टी पर गिर पड़े थे, बहुत चोट लगा है। অজিত বলল, চক্কর লেগেছে মানে? টিটো সানি রুমা ডার্লিং প্রেগনেন্ট না ঘিরে? হ্যাঁ, সেই মুহূর্তে রান্নার ঠাকুর এসে পাতে পাতে ডাল ভাত ইত্যাদি বেড়ে দিয়ে গেল। নীল চেটেপুটে খাবার খেতে খেতে রান্নার প্রশংসা করে বলল, ওফ, যা ফাটাফাটি হয়েছে না মাছের কালিয়াটা। বিক্রম আর অর্জুনের কাস্ট আলাদা হলেও ওরা সর্বভুক। মাছ মাংস সবই চলে। সন্ডামার্কা গুন্ডা দুটো মণিলালের সাথে একপাশে খেতে বসেছে। সকলেই রান্নার তারিফ করছে। মণিলাল মাংস খায় না, ওর জন্য আলাদা ব্যবস্থা হয়েছে। ওদিকে উন্মেষের গলা দিয়ে খাবার নামছে না কিছুতেই। খাবার নিয়ে নাড়াচাড়া করছে কেবল। এমন সময় ঠাকুর ভজহরি এসে মাংস দিয়ে গেল। উন্মেষ একটাও মাংস নিল না। সে তখন মোবাইলে দেখা ছবি আর মেসেজগুলোর কথা ভাবছে। তাছাড়া গতকাল জঙ্গলে দাঁড়িয়ে নীল আর অজিতের আলোচনা শুনে ওর মনে কেমন একটা সন্দেহ হয়েছিল। ওর পাতের খাবারে কিছু একটা মেশানো হতে পারে। এমন সুস্বাদু মাংস জীবনেও খাইনি, বুঝলে ভজহরি? খাসা বানিয়েছ তুমি তো। দেখছি সত্যি ভজহরি মান না। প্রচুর মাংস বেঁচেছে, কিছুটা আমাদের জন্য রেখে বাকিটা ভাগ করে নিয়ে যেও কিন্তু। ঠাকুর খুশি হয়ে একটু হাসল। খাওয়া দাওয়ার পাট চুকতে প্রায় বিকেল হয়ে গেল। কিছু সময় পর ওরা ককটেল পার্টির আয়োজন করতে ব্যস্ত হয়ে পড়েছিল। সবই ঠিকঠাক ছিল, কিন্তু চিয়ার্স করে পানীয়র গ্লাসে ঠোঁট ছোঁয়াবার মুহূর্তে কোথা থেকে যেন একটা সাপের মতো হিস হিসে ঠান্ডা গলায় টেনে টেনে কেউ বলে উঠল, মাংসটা দারুণ ছিল, তাই না রে? কিন্তু এত সোয়াদের মাংস কিসের হবে বলতো? হাঁস, মুরগি, পায়রা, বনমোরগ, শূকর নাকি অন্য কিছুর?
কিরে, হ্যাঁ? জানিস নে না? না জানারই কথা। শোন তবে, ওই মাংসগুলা আসলে তোর পেরানের বন্ধু সানি, রাজা আর টিটোর। আকাশ বাতাস কেঁপে উঠল সেই ভয়ঙ্কর হাসিতে। আর কেউ দেখতে না পেলেও উন্মেষ দেখেছে। খুব কাছেই গাছপালার আড়ালে দাঁড়িয়ে সেই ঝাঁকড়া চুলের ছেলেটি জ্বলন্ত হিংস্র দৃষ্টিতে তাকিয়ে আছে। পাশেই মাটিতে পড়ে আছে তিনটে রক্ত মাখা আইফোন। কি অবিশ্বাস্য কাণ্ড! ছেলেটির পরিচয় কি? সানি, টিটো, রাজার কি হয়েছে? এই সব প্রশ্নের উত্তর দুপুরের মেসেজে পেয়ে গেছে উন্মেষ। ছবির সাথে একটা ভয়ঙ্কর ঘটনার স্বীকারোক্তি এসেছে তার হোয়াটসঅ্যাপ মেসেজে। উন্মেষ সেই চিন্তাতেই মগ্ন ছিল। এমন সময় নীল, অজিতেশ, বিক্রম, অর্জুন হড়হড়িয়ে বমি করে দিল। বমনেচ্ছা প্রবল থেকে প্রবলতর হয়ে চলেছে, থামছে না কিছুতেই। কথা বলা বন্ধ হয়ে গেছে, বুকে হাঁপ ধরে যাচ্ছে। আতঙ্কে সকলের চোখ বিস্ফারিত হয়ে ঠিকরে বেরিয়ে এসেছে কোটর থেকে। ঠোঁটের কষ বেয়ে নেমেছে বিষ নীল রক্তের ধারা। নীলের চোখের সামনে ভেসে উঠল 1 বছর আগের স্মৃতি। সেবারেও নীল পিকনিকে এসেছিল এই বাগান বাড়িতেই। সাথে ছিল সানি, টিটো আর রাজা। ওরা নীলের শৈশবের বন্ধু। কলকাতার বিত্তশালী পরিবারের ছেলে, একই পাড়ায় থাকে। এরাও নীলের অবৈধ ব্যবসার সাথে সরাসরি না হলেও কম বেশি যুক্ত আছে। সমস্ত সিক্রেট ওদের সাথে শেয়ার করে নীল। এই বাগান বাড়িতে বহু বছর ধরে রামদিন নামের একজন কেয়ারটেকার ছিল। সে তার এক অনাথ নাতি বিরসাকে নিয়ে এখানেই থাকত। বিরসা এ বাড়িতে নীলের চোখের সামনেই ছোট থেকে বড় হয়েছে। নীল আগে প্রায়ই আসা যাওয়া করত। বিরসা ওর ফাই ফরমাস খাটত। নীল নতুন ব্যবসায় নামার পর থেকে এখন বছরে একবার করে আসে। তেমনি গতবার যখন পিকনিকে এসেছিল বিরসা তখন বছর 19-এর তরুণ যুবক। রামদিনের বয়স হয়েছিল, সে তখন শয্যাশায়ী। নীল ও তার বন্ধুরা আসার পর থেকেই বিরসাই রান্নাবান্না, ঘরের কাজকর্ম এসব দেখভাল করত। নীল আর সানিরা খুশিও হয়েছিল। কিন্তু একদিন নীল একটা ভুল করে বসল। দরজা খোলা রেখে একটু জোর গলায় মোবাইলে ওর বিজনেস পার্টনারের সঙ্গে টপ সিক্রেট আলোচনা করছিল। মূল্যবান মূর্তি ও সোনার বিস্কুট পাচার এবং একটি হত্যার ব্যাপারে। ঠিক সেই মুহূর্তে সকলের জন্য চা জলখাবার নিয়ে বিরসা ঘরের দিকেই আসছিল। ঘরে প্রবেশের মুহূর্তে সে সমস্ত কথা শুনে ফেলে। নীল তার কোনো পার্টনারকে টিটো, রাজাদের সাহায্যে খুন করে ব্যবসাটা নিজের নামে করিয়ে নিয়েছে। বাড়িটাকে পুরো ভস্ম করে দিয়েছে। তাই সমস্ত গোপন কথা বিরসা পর্দার আড়াল থেকে শুনে ওখান থেকে পালিয়ে যাচ্ছিল। কিন্তু দুর্ভাগ্যবশত ওর হাত থেকে খাবারের থালা গ্লাস মাটিতে পড়ে যায়। সানি ও টিটোরা ওকে ধরে ফেলে। নীল প্রচুর টাকা দিয়ে ওর মুখ বন্ধ করতে চেয়েছিল, কিন্তু বিরসা সৎ এবং সাহসী ছেলে। সে বুক চিতিয়ে বলেছিল, বাবু, আমি গরিব হতে পারি কিন্তু অসৎ নই। আপনারা মানুষের হত্যা করে এখানে এসেছেন মজা করতে। আমি বেঁচে থাকতে এই অন্যায় কিছুতেই মেনে নিবনি। পাশেই এক চেনা পুলিশ বাবু থাকে, উনি সৎ অফিসার। আমি ওনাকে সব বলে দেব, সব। কিন্তু ওরা কি আর ছাড়ে? বিরসার কোমরে সবসময় একটা নেপালি ছোড়া বা কুকড়ি থাকত। মাথায় চাষিদের মতো টোকা পড়ে ঘুরে বেড়াত সে। বিরসাকে ধরে পিচ মোড়া করে হাত পা মুখে বেঁধে সেই কুকড়ি দিয়েই নির্মমভাবে হত্যা করল ওরা। তারপর দেহটাকে তখনকার মতো জঙ্গলে একটা পরিত্যক্ত বাড়ির মাটি খুঁড়ে পুঁতে রেখে এলো। কিন্তু ফেরার পর নীলের মনে ভয় ঢুকে গেল। যদি কেউ ঘটনাটা দেখে কিংবা যদি কেউ কোনোভাবে সন্ধান পেয়ে যায়, তাছাড়া রামদিনেরও সন্দেহ হতে পারে। তখন সানি বলেছিল, একটা কাজ করি, চলো
এই বডিটাকে টুকরো টুকরো করে কেটে বস্তা করে নদীতে ভাসিয়ে দিই, ব্যাস খেল খতম। নদীতে ডুবুরি নামিয়ে দেখাটা অসম্ভব কিছু নয় পুলিশের কাছে। তার চেয়ে বডিটাকে কেটে টুকরো টুকরো করে বনের জন্তু জানোয়ারকে খাইয়ে দিতে পারলে সমস্ত প্রমাণ লোপাট হয়ে যাবে। ব্যাস, ঝামেলা খতম। এরপর ওরা প্ল্যান মতো বিরসার মৃতদেহটা কেটে টুকরো টুকরো করে জঙ্গলে ফেলে ওই পরিত্যক্ত ঘরের ভিতর লুকিয়েছিল। কিছুক্ষণের মধ্যেই শিয়াল কুকুর এসে সেগুলো চিবিয়ে খেয়ে সাফ করে গেছিল। আর কোনো চিন্তা ছিল না ওদের। ওদিকে বৃদ্ধ রামদিনের ওঠার ক্ষমতা ছিল না। শেষ মুহূর্তে জল চেয়েছিল, কিন্তু সে তখনও জানত না বিরসাকে মেরে ফেলা হয়েছে। রামদিনের শ্বাস উঠে গেল যথাসময়। ওরা ফিরে এসে দেখল রামদিন মারা গেছে। অবশ্য এতে আরো সুবিধাই হলো, এমনিতেও বিরসাকে মারার পর রামদিনকেও শ্বাসরোধ করে মেরে ফেলার পরিকল্পনা করেছিল। অবশ্য সেসব ঝামেলায় আর জড়াতে হয়নি। রামদিনের দাহ কাজ গোপনে সেরেছে। অপরাধ জগতের মাথা বিক্রম সাক্সেনা, অর্জুন সিং সরাসরি বিরসার মৃত্যুর জন্য দায়ী না থাকলেও ঘটনাটা তারা জানত। ওদের ওপর মহলে বিরাট হাত, তাই নীলকে বিরসার কেসটা নিয়ে কোনো হ্যাপা পোহাতে হয়নি। কেউ ঘুণাক্ষরেও কিছুটি টের পায়নি। সেদিন টিটো, রাজা, সানি ওদেরই এক ঘনিষ্ঠ বান্ধবীর জন্মদিন উপলক্ষে কলকাতার বাইরে গেছিল, অবশ্য নীলকে কিছু না জানিয়ে। জায়গাটা ছিল মফস্বল এরিয়া। হাই স্পিডে গাড়ি চালানো সানির বরাবরের অভ্যাস। সানি ড্রাইভ করছিল। সন্ধ্যের মুখে শুনশান রাস্তায় গাড়ির সামনে রাস্তা পেরোতে গিয়ে এক বৃদ্ধ চলে এসেছিল। রাজা আর টিটো বলেছিল, এই ব্রেক কষবি না, ব্রেক কষবি না, দারুণ চালাচ্ছিস গাড়িটা, এই পুরোটাকে মেরে সোজা বেরিয়ে যা। কিন্তু ভবিতব্যকে কখনো অস্বীকার করা যায় না। কোনো এক অদৃশ্য শক্তি এসে জোর করে স্টিয়ারিংটাকে অদ্ভুতভাবে ঘুরিয়ে দিল। সঙ্গে সঙ্গে গাড়িটা দুর্ঘটনার কবলে পড়ে গেল। গাড়িটা উল্টে যাবার মুহূর্তে ওরা দেখেছিল সেই বৃদ্ধ লোকটা ওদের দেখে হাসছে। তারপর থেকেই ওদের কোনো হদিশ পাওয়া যায়নি। যখন ওদের জ্ঞান ফিরে এলো, নিজেদের আবিষ্কার করেছিল বাগানবাড়ির নিকটবর্তী জঙ্গলের সেই পরিত্যক্ত ঘরটিতে। ওই বাড়িটি কোনো এক সময় বিরসার বাবা বানিয়েছিলেন। বাগান বাড়িতে কাজ পাবার পর রামদিন বিরসাকে নিয়ে পাকাপাকিভাবে ওই বাগান বাড়িতেই চলে আসে। ছেড়ে দিলেও বিরসা রোজ ওখানে খেলাধুলা করতে যেত। ওর চিহ্ন ছড়িয়েছিল চারিদিকে। বিরসার আত্মাই সেদিন ওদের গাড়িতে দুর্ঘটনা ঘটিয়ে ওদেরকে নিয়ে এসেছিল ওই পরিত্যক্ত কুটিরে। রাজা টিটোরা ভয়ে আর অনুশোচনায় হাত জোর করে ক্ষমা চেয়েছিল বিরসার কাছে, কিন্তু কোনো লাভ হয়নি। মরার আগে সব দোষ স্বীকার করেছিল ওরা। বিরসার কথা মতো সেই স্বীকারোক্তি পাঠিয়েছিল উন্মেষকে। নিজেদের বাড়িতে মেসেজ করে মিথ্যে বলতে বাধ্য হয়েছিল। বাড়িতে বলেছিল, আমরা 3-4 দিনের জন্য ট্রিপে যাচ্ছি, তাই কারো বাড়ি থেকে কোনো খবর আসেনি। ওদের মুন্ডচ্ছেদ করে নিজে হাতে শাস্তি দিয়েছিল বিরসা। তারপর বডিগুলো টুকরো টুকরো করে কেটে রান্নার ঠাকুর ভজহরিকে দিয়ে এসেছিল। ভজহরি সেই মাংস সংরক্ষণ করে রেখে দিয়েছিল পিকনিকের জন্য। ভজহরি সম্পর্কে বিরসার ছেলেবেলার খেলার সাথী সুদামের বাবা। তিনি অনাথ বিরসাকে আপন সন্তানের মতোই ভালোবাসতেন। বিরসার মৃত্যুর পর সে দেখা দিয়ে সবকিছু জানিয়ে গেছে। মণিলালকে থানায় পাঠিয়ে পুলিশকে ফোন করে দিল উন্মেষ। সন্ডা মার্কা লোক দুটো অসুস্থ হয়ে পড়লেও উন্মেষ আর মণিলালকে মেরে পালিয়ে যাবার শেষ চেষ্টা করেছিল, কিন্তু ক্ষমতায় কুলোয়নি। উন্মেষের শক্তি আরও বৃদ্ধি পেল বিরসার উপস্থিতিতে। বিরসা যেন ওই মুহূর্তে ওর শরীরে ভর করেছিল। এক ঝটকায় দুজনকে ঘায়েল করে
হাত মুচড়ে ভেঙে দিতে বেশি সময় লাগেনি উন্মেষের। তবে অবিশ্বাস্য হলেও আত্মার অস্তিত্বকে সবসময় অস্বীকার করা যায় না। কিছুক্ষণের মধ্যেই পুলিশ এসে গেল। নীল, অর্জুন, বিক্রম, অজিত ততক্ষণে রক্তবমি করতে করতে জ্ঞান হারিয়ে ফেলেছে। সন্ডামার্কা মানুষ দুজন মাটিতে পড়ে যন্ত্রণায় ছটফট করছিল। পুলিশ এসে ওদেরকে তুলে নিয়ে চলে গেল। অতীতে যে চরম অন্যায় করেছে, সময় তার উপযুক্ত শাস্তি দিল এভাবেই। শুনলেন ডুমরিগড়ে পিকনিকে বিপদ। আমাদের আজকের নিবেদনের এই গল্পটি যদি আপনার ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট আর শেয়ার করতে ভুলবেন না। তাহলে চলুন একবার ঝটপট দেখে নিই আমাদের আগের এপিসোডে কারা কারা কমেন্ট করেছিলেন। আমাদের গত এপিসোড লাল বেনারসিতে মরা বউ, এই গল্পে যারা যারা কমেন্ট করেছিলেন: অভিজিৎ ভৌমিক, গড়িয়া থেকে। হাসানুর শেখ বলছেন প্রতিনিয়ত গল্প শুনি দাদা, থ্যাংক ইউ সো মাচ। এছাড়া কমেন্ট করেছিলেন সুশান্ত। সাহিল বলছে খুব ভালো লাগলো। তরুণ দাস বলছে আমি রোজ আপনাদের গল্পগুলো শুনি, আমার নামটা বলবেন, আমার নাম তরুণ। সন্দীপ বেরা বলছেন দাদা তামিলনাড়ু মাদুরাই থেকে তোমার প্রায় গল্পগুলো শুনি, বেশ দারুণ লাগে, কোথা দিয়ে সময় কেটে যায় বোঝাই যায় না। ধন্যবাদ আমাদের গল্পগুলো শোনার জন্য তোমাকে। এইভাবে আমাদের গল্পগুলো আগামীতেও শুনতে থাকো এবং পাশে থাকো। একজন বলছেন দাদা আমার নাম নয়ন ঘরামি, আমি আপনাদের গল্পগুলো নিয়মিত শুনি। বাংলাদেশ থেকে একজন কমেন্ট করেছেন, লিখেছেন বাংলাদেশ থেকে মতিয়ার বলছিলাম, অনেক সুন্দর ঘটনা ভাই। এছাড়া কমেন্ট করেছেন আরামবাগ হুগলি থেকে শুভঙ্কর রায়। মুর্শিদাবাদ থেকে রয়েছে রানা মণ্ডল। পুরুলিয়া জেলার সুলুংজুড়ি থেকে কমেন্ট করেছে সঞ্জয় মাহাতো। মনোজিৎ, প্রদীপ, শিবনাথ, আমরা 3 বন্ধু ব্যাঙ্গালোর থেকে সোনার কাজ করতে করতে শুনছি। একজন মেমারি থেকে কমেন্ট করেছেন, তার নাম সন্টু শেখ। একজন বলছেন আমি কলকাতা থেকে বলছি, আমার নাম জয়। সুদীপ্ত বলছে খুব সুন্দর হয়েছে গল্পটা, এরকম গল্প আরও শোনাও। নিশ্চয়ই আপনাদের প্রত্যেককে অনেক অনেক ধন্যবাদ। আর হ্যাঁ, যাদের কমেন্ট আমি পড়তে পারলাম না তারা নিরাশ হবেন না। আপনাদের কাছে অনুরোধ, আমাদের আজকের এই গল্পে অবশ্যই আপনার নাম এবং আপনি কোন জায়গা থেকে গল্পটি শুনছেন অবশ্যই লিখতে ভুলবেন না। হয়তো আপনার নামটা আমি আগামী পর্বে নিতে পারি। তাহলে চলুন, খুব তাড়াতাড়ি দেখা হচ্ছে আরও কোনো ভয়ানক গল্পের সাথে আগামী এপিসোডে। ততক্ষণের জন্য সঙ্গে থাকুন।